বাংলাদেশ ব্যাংকে কিছু কিছু কর্মকর্তা ছিল যারা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে যারা আর্থিক খাতের মাফিয়া ছিল, সেই মাফিয়াদেরকে অনৈতিক সুবিধা প্রদান করবার জন্য তারা প্রথমত সেই দায়িত্ব পালন করেছে এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা আর্থিক খাতের মাফিয়াদেরকে লুটপাট করতে দিয়েছে এবং ব্যাংকের সেই সকল কর্মকর্তারাও কিন্তু তারা প্রচুরভাবে আর্থিকভাবে লুটপাট করে তারা নিজেরাও কিন্তু বিদেশে অর্থ পাচার করেছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের জন্য সবচেয়ে বড় দুঃখজনক হচ্ছে গিয়ে বিগত সরকারের আমলে কিছু কিছু সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তারা তারা আর্থিক খাতের মাফিয়াদেরকে বেআইনিভাবে প্রশ্রয় দিয়ে আশ্রয় দিয়ে তাদেরকে বিনা মর্গেজে বা যে মর্গেজের কোনো ভ্যালুয়েশন নাই সেই মর্গেজে অর্থ প্রদানের সহযোগিতা প্রদান করে বাংলাদেশ থেকে অর্থ পাচারের সূচক করে দিয়েছে, যেটা ছিল আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত কলঙ্কময় অধ্যায়। আমরা যদি বলি যে বিগত সরকারের আমলে আর্থিক খাতে ছিল একটা মাফিয়া ইকোনমির শাসন ছিল এবং সেই মাফিয়া ইকোনমির শাসনে কিন্তু আপনাকে লোন নিতে, আপনাকে কোনোভাবে কোনো ব্যাংকিং সুবিধা নিতে কোনো কাগজপত্র ছাড়াও কিন্তু আপনি ওভার টেলিফোনে চেয়ারম্যান বলে দিয়েছে এমডি সাহেবকে, এমডি সাহেব বলে দিয়েছে ব্রাঞ্চকে, সেখান থেকেই কিন্তু সেখানে তার লোন হয়ে যেত, তার টাকা স্যাংশন হয়ে যেত। সুতরাং মাফিয়া ইকোনমিকে শাসন এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমি মনে করি বর্তমান যিনি গভর্নর আছেন সজ্জন ব্যক্তি, তার নেতৃত্বে ধীরে ধীরে সেগুলোর অবসান ঘটতে যাচ্ছে। আমরা কি দেখেছি, ইসলামিক ব্যাংকের মতো অত্যন্ত একটা প্রথম শ্রেণীর সেই ব্যাংক সহ অনেকগুলি ব্যাংক লুটপাট হয়ে গিয়েছে এবং সেই লুটপাট করবার ক্ষেত্রে সেই মাফিয়া চক্র, সেই ব্যাংকের মালিকেরা শুধুমাত্র আর্থিক খাতের অনিয়ম বা দুর্নীতি ঋণ নেয়নি, তারা সেই অর্থকে ডলারের মাধ্যমে বিদেশে পাচার করে বাংলাদেশের আর্থিক খাতের রিজার্ভকে শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য অপচেষ্টা করেছিল, যেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। বিগত সরকার আমলে আমরা আরেকটা বিষয় দেখেছি যে ট্রেড বেসড যে মানি লন্ডারিং হয়েছে, যে রপ্তানি করবার ক্ষেত্রে ওভার ইনভয়েসিং করে যে মানি লন্ডারিং হয়েছে, সেই মানি লন্ডারিংয়ের কিন্তু বড় একটা অধ্যায় কিন্তু আমরা সেই সময় দেখেছি। আমরা দেখেছি যে যদি ফার্নেস ওয়েলের কথা ধরি, সারের কথা ধরি, ভেসেলের কথা ধরি, যেগুলি স্ক্র্যাপ ভেসেলের কথা ধরি, সেখানে 10 টাকার সার হয়তো দেখা গিয়েছে আমদানি করেছে 100 টাকা দিয়ে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। 100 টাকার ব্যারেলের যে ফার্নেস ওয়েল সেটা আমদানি করা হচ্ছে 200 টাকা দিয়ে, $200 দিয়ে। এই যে ট্রেড বেস মানি লন্ডারিং এর মাধ্যমে ওভার ইনভয়েসের মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে, এই পাচারকৃত অর্থ কিন্তু এই মাফিয়া চক্রটা করেছে। তাদের সিঙ্গাপুরে যে কোম্পানি ছিল আমদানি করতো ফার্নেস ওয়েল, বাংলাদেশেও একই কোম্পানি ছিল। এই কোম্পানি সিঙ্গাপুরের, বি কোম্পানি বাংলাদেশে, একই মালিকানার কোম্পানি, তারা প্রোফার্মা ইনভয়েস দিয়ে সেখানে আমদানি রপ্তানি করতে এবং এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে বিশাল অঙ্কের একটা অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। সুতরাং এই যে ট্রেড বেস মানি লন্ডারিং এর মধ্যে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়ে গেছে, সেগুলি কীভাবে ফেরত আসবে সেগুলির এখনো নিশ্চয়তা আমরা পাইনি। আমরা দেখেছি আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় যে কয়টি ব্যাংক দিয়েছে প্রত্যেকটি ব্যাংকের অবস্থা এখন নাজুক, কাহিল, মনে হয় যে বাতাসের ধাক্কায় তারা পড়ে যাবে। এই যে কাহিল ব্যাংকগুলো দেওয়া হয়েছিল সেই 5টি ব্যাংকের মধ্যে, যেগুলি শরিয়া ইসলামিক ব্যাংক, সেই 5টি ব্যাংকই কিন্তু সরকার প্রথমত তারা একীভূতকরণ করার প্রক্রিয়া গ্রহণ করছে। কি কারণে সে একীভূতকরণ প্রক্রিয়া গ্রহণ করছে, তার কারণ হচ্ছে কি তারা দেখতে পাচ্ছে যে প্রত্যেকটি ব্যাংকেরই 90 থেকে 100% কাছাকাছি, 98%, 96% পর্যন্ত তারা অনাদায়ী ঋণ অবস্থা রয়েছে। ব্যাংকের গ্রাহকরা গিয়ে তারা লোন তুলতে, তাদের জামানতকৃত টাকা ফেরত পাচ্ছে না। দুর্বল ব্যাংকগুলোতে যারা টাকা জামানত রেখেছে সেই জামানতকারীরা এখন উদ্বেগে, উৎকণ্ঠায়, আতঙ্কে জীবনযাপন করছে। এমনও ঘটনা আছে যে ব্যাংকগুলো দুর্বল অবস্থায় রয়েছে, রাজনৈতিক বিবেচনায় আওয়ামী সরকার যে ব্যাংকগুলো দিয়েছিল সেই ব্যাংকগুলি গ্রাহকরা তারা তাদের জামানতকৃত অর্থ ব্যাংক থেকে তুলতে না পারে, বিনা চিকিৎসায় পরিবারের খরচ চালাতে না পারে, ধুকে ধুকে তারা মৃত্যুবরণ করেছে। টাকা তুলতে না পারে মৃত্যুবরণ করার কাহিনীও কিন্তু বাংলাদেশে রয়েছে। সুতরাং এই যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কলঙ্কময় অধ্যায় যেটি ছিল, যেটি হচ্ছে গিয়ে যে এই রাজনৈতিক বিবেচনা যে ব্যাংকগুলো দেওয়া, যে কারণের জন্য এখনো পর্যন্ত আমরা দেখি যে যারা সে আমানতকারী রয়েছে তারা দুঃস্বপ্ন রয়েছে, তারা কখন টাকা ফেরত পাবে, টাকা ফেরত পাবে কিনা, নানা আশ্বাস বিশ্বাসের মধ্যে চলছে, সেটি কিন্তু এখনো নিশ্চয়তা তারা এখনো পায়নি।